নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প পরামর্শ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প পরামর্শ। অঞ্জনাকে সবাই বেশ লক্ষ্মী মেয়ে বলেই জানত, কিন্তু বিয়ের কথা উঠবার পর দেখা গেল যে তার অভিমান ওর কারুর চেয়ে কম নয়। অবশ্য কথাটা যে একটু দেরিতেই উঠেছে সেটা অস্বীকার করবার উপায় নেই। যেটাকে আমরা অন্তত গেরস্থ ঘরের বিয়ের বয়স বলে মনে করি সেটা ওর এসেছে অনেক আগেই, এমনকি পেরিয়ে গেছে বলেও অত্যুক্তি হয় না। কিন্তু তার জন্য ওর দাদাকে বিশেষ দোষ দেওয়া যায় কি? অসিত বেচারি নিজের উপার্জনে পরপর 4টি বোনের বিয়ে দিয়েছে। আর এও ঠিক, তারা যত পিঠোপিঠি এ পৃথিবীতে এসেছে ঠিক তত পিঠোপিঠি তাদের পার করা যায়নি। বরং প্রথম থেকে দ্বিতীয়াকে যতটা পরে বিয়ে দেওয়া গেছে তার ঢের বেশি পরে তৃতীয়াকে পার করতে হয়েছে। কারণ বিবাহ তো শুধু বিবাহ নয়, সারা বছর ধরে তত্ত্ব আছে, বোনেদের বাড়ি আনা আছে, তারপরই আছে ভাগ্নি ভাগ্নেদের অন্নপ্রাশন। এর কোনোটা ত্রুটি হবার জো নেই, তাহলে শ্বশুরবাড়ি তাদের মুখ দেখাবার উপায় থাকে না যে। সুতরাং 4 নম্বরের দেনা শোধ হতে হতে পঞ্চমীর বয়স যে একটু বেশি বেড়ে যাবে এটা খুবই স্বাভাবিক। পয়সাটা নিজ হাতে উপার্জন না করুক, দীর্ঘদিন ধরে নিজ হাতেই খরচ করেছে অঞ্জনা। সুতরাং সেও হয়তো স্বীকার করবে যে এটা অস্বাভাবিক নয়। তাই বলে সত্যি তো আর বাড়িতে কেউ অঞ্জনাকে অবহেলা করে না। নাদা অসিত রীতিমতো ভালোই বাসে। ওর পয়সা কড়ি, সংসারের হিসাব সবই এই বোনটির হাতে। যখন তখন ধমক দেয় অঞ্জনা দাদাকে সকলের সামনে, তাও সে নির্বিবাদে হজম করে। ফলে অঞ্জনার কেমন একটা বিশ্বাস হয়ে গেছে যে সকলকার উপরই ধমক দেবার একটা স্বাভাবিক অধিকার ওর আছে। সে ভয় করে না প্রায় কাউকেই, কথা বলে সর্বদা চেঁচিয়ে, খড়খড় করে ওঠে সকলকার উপর, এবং কেউ তার কর্তৃত্বে হস্তক্ষেপ করতে গেলেই যুদ্ধং দেহি বলে কোমর বাঁধে। তবু মোটের উপর হাসি খুশি মেয়েই ছিল অঞ্জনা। অসিত তো বটেই, পাড়া প্রতিবেশী, অসিতের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা সকলেই ওকে স্নেহের চোখে দেখত। কিন্তু ওর প্রকৃতির মধ্যে এমন একটা কি যেন ছিল যাতে তরুণরাও ওকে স্নেহই করত। সে স্নেহ ভালোবাসার স্তরে উঠতে পারত না। দায়ে অদায়ে অনেকের বাড়ি গিয়ে অনেক কন্যাই তাকে করতে হয়েছে, কিন্তু কোথাও কোনো যোগাযোগ ঘটেনি। বোনদের বাড়িও তাদের বা বোনপো-বঞ্জিদের অসুখ উপলক্ষে অনেকবারই গিয়ে থেকেছে, কিন্তু এমনই ওর ভাগ্য, সেরকম উপযুক্ত দেওর ওর দিদিদের কারুরই নেই। অর্থাৎ আজ পর্যন্ত সহজে বিয়ে হয়ে যাবার কোনো সুযোগ সুবিধাই ওর আসেনি। অবশ্য ওর ভাবভঙ্গিতে এতকাল এমন কোনো অধীরতা প্রকাশ পায়নি যাতে ওর দাদা ওর বিবাহ সম্বন্ধে সচেতন হতে পারে। তবু একদিন তো সচেতন হতেই হয়। 4টি বিবাহের ক্লান্তি দূর করে আবারও সেই সব পুরাতন পদ্ধতিতে পাত্রের খোঁজ করা, ঘটক ঘটকের নিয়োগ, বিবাহ কোম্পানিতে নাম লেখানো প্রভৃতি শুরু করতেই হয়।
কিন্তু শেষ পর্যন্ত যখন মেয়ে দেখাবার কথা ওঠে, তখন দেখা যায় যে অঞ্জনার বাইরেটা যতই নিষ্পৃহ নিরাসক্ত হোক, অন্তরে অন্তরে দাদার এই অমনোযোগকে সে অবহেলা বলেই ধরে নিয়েছে। আর তার জন্য অভিমানও বড় কম জমেনি তার অন্তরে। সে কথাটা উঠবা মাত্র বলে উঠল, তোমরা কি পাগল মা? এই বুড়ো বয়সে গিয়ে কোণে দেখা দিতে বসবো? গলায় দড়ি? মা তো অবাক। তার আমলে এসব কথা কারুর মাথাতেই যেত না। অবশ্য তিনি মনে মনে এই কথাও মানেন যে তার আমলে এতদিন আইবুড়ো থাকাও সম্ভব হতো না। তিনি গালে হাত দিয়ে বললেন, ও কি রে, মেয়ে না দেখলে তারা পছন্দ করবে কি করে? দরকার কি মা? তাদের তো আর সাধ্যে যাচ্ছি না পছন্দ করবার জন্যে। মা এবার রেগে ওঠেন, নে নে, ন্যাকামো করতে হবে না। আমাদের দেশে মেয়ে হয়ে জন্মেছিস যখন, তখন কোণে দেখা দিতেই হবে, নইলে বিয়ে হবে কেমন করে? বয়সের তো ওধারে গাছ পাথর নেই। বয়সের গাছ পাথর নেই বলেই তো বলছি মা, এই বয়সে গিয়ে কোণে দেখা দিতে পারবো না। বিয়ে দেবা সত্যিকারের ইচ্ছে যদি তোমাদের থাকতো, অনেকদিন আগেই বয়সের হিসেবটা করতে। মা নানা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেন। ইচ্ছে করে তো আর তারা চুপ করেছিলেন না। 4 মেয়ে পার করেছেন। রোজগার বলতে তো অসিতের একার। সে যা করলে একার রোজগারে, তা আর কেউ কোথাও পেরেছে? এর উপর যদি অঞ্জনা অবুঝ হয় তো। কিন্তু মার এসব যুক্তিতে কোনো ফল হয় না। আরও বাঁকা কথা বলে অঞ্জনা। কেন মা? সংসারে ঝিয়ের মতো খেটে তো দুটো খাচ্ছি, তাতেও কি তোমাদের লোকসান হয়ে যাচ্ছে? ভাবনা তো দাদার বিয়ের জন্যে। দাদার বিয়ে তোমরা দাও না। আমি কথা দিচ্ছি কোনোদিন ঝগড়া করব না বউয়ের সঙ্গে। যদি কোনোদিন না বনে তো নিজেই নিজের পথ দেখতে পারবো কোনো, ইত্যাদি। অবশেষে অসিতকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হয়। অসিত আর তার বন্ধু, পাশের বাড়ির অপূর্ব কাকার ছেলে শিবু, সেও এ বাড়ির ছেলের মতোই দীর্ঘকাল ধরে এ বাড়িতে আসা যাওয়া। অঞ্জনাকে এতটুকু থেকে দেখছে। দুজনে মিলে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ওকে। শেষ অবধি অঞ্জনার মুখে আবার হাসি ফোটে, দু একটা তামাশার জবাবও দেয়, এবং বরপক্ষ এলে লজ্জিত নতমুখে গিয়ে কোণে দেখা দিতেও বসে। মুশকিল হচ্ছে এই যে একবারে কাজ মেটে না, 2-3বারেও না, কারণ বাধা অনেক। অঞ্জনার চেহারা চলনসইয়ের উপরে না, কচি বয়সের কমনীয়তা নেই। সে গান গেয়ে তথাকথিত কম্পিটিশন থেকে কাপ আনেনি ঘরে। লেখাপড়ায়ও ডিগ্রি নেই তার। তার উপর ওর দাদাও এমন কেউ তালেবর নয় যাতে এই এতগুলো নেইয়ের অভাব কারেন্সি নোট দিয়ে পূর্ণ করতে পারে। অথচ বারবার দেখা দিতে বিদ্রোহ করে অঞ্জনা। দাদার মুখের উপরই বলে, মিছিমিছি কেন এসব চেষ্টা করছো দাদা? হাতে শিরা বেরিয়ে গেছে, মাথার চুল উঠে টাক পড়তে বসলো। এখন কি আর কোণে দেখা দেওয়া সাজে? শুধু শুধু কতগুলো অপরিচিত লোকের সামনে বারবার অপমানিত হওয়া কি দরকার? ঝিয়ের মতো এসেছি, ঝিয়ের মতোই কেটে যাই। তোমার একটা ঝি রাখতে হলেও তো আমার চেয়ে বেশি খরচ লাগতো দাদা। শিবু বোঝাতে এলো উত্তর পায়, শিবুদা, তোমাদের যদি এমনি বারবার দেখতে আসতো, আর তোমাদের পড়ে থাকতে হতো মরা ইলিশের মতো। নেহাত হাত দিয়ে টিপে টিপে দেখতে পারে না কতটা টাটকা, তাই তো সেই কাজটা চোখ দিয়েই সারে। ওই চাউনিগুলো গায়ে বেঁধে শিবুদা। যে বয়সে বিয়ের আনন্দে হে অপমান গায়ে লাগে না, সে বয়স কি আর আছে? যদি এতই বিদায় করবার ইচ্ছে তো দোজ বরে কিংবা তেজ বরে দেখো। তবু শেষ পর্যন্ত রাজি হতেই হয়। আবারও একদল এসে দেখে, আবারও খবর দেবে বলে যায়। যদিও বা কেউ খবর দেয়,
তারা হাঁকে, কেউ 8, কেউ 10,000। পিছিয়ে আসতে হয় অসিতকে। মাঝখান দিকে অমন হাসি খুশি মেয়েটা কেমন যেন হয়ে যায়। যার গলা রাস্তা থেকে শোনা যেত, তার গলা এই বাড়িতে থেকেও পাওয়া যায় না। 7টা কথা কইলে একটা উত্তর দেয়। বাড়ির কারোর সঙ্গেই বাক্যালাপ নেই। কথা কয় শিবুদার সঙ্গেই 2-1টা, কিন্তু সেসব বিচিত্র কথা। কোনোদিন বলে, আচ্ছা শিবুদা, কতটা আপিং খেলে মানুষ মরে গো? কোনোদিন বা প্রশ্ন করে, শিবুদা, আজকাল আপিংয়ে রেশন কার্ড হয়েছে না? খুচরো মোটে পাওয়া যায় না। খুচরো মোটে পাওয়া যায় না না? কিংবা, মা, কি দিয়ে যেন আপিং গুলে খেলে আর পাম্প করতে পারে না? মা ধমক দেন, শিবুদা ধমক দেয়। উপন্যাসের নায়িকার মতো ম্লান হাসে অঞ্জনা। একদিন মিরাট থেকে ওর বড় ভগ্নিপতি এসে হাজির হলেন। কি একটা অফিসের কাজে এসেছিলেন। 1-2 মাত্র থাকবেন। ভদ্রলোকের মাথা ধরার ব্যামো। তিনি সর্বদা কোনো না কোনো অ্যাসপিরিনের বড়ি গোটা কত করে পকেটে রাখেন। জামা বদলে দিতে গিয়ে সেইগুলোই হাত পড়তে হাসি হাসি মুখ করে প্রশ্ন করলে অঞ্জনা, আচ্ছা বড় জামাইবাবু, এই বড়ি কতগুলো করে খেলে মানুষ হার্ট ফেল করে বলুন তো? এমনি চাইলে দেয় ডাক্তারখানায়? তার ফলে ভগ্নিপতি ভদ্রলোক তাড়াতাড়ি বড়িগুলো নিয়ে নর্দমায় ফেলে দিয়ে আসেন, আর সারাটা সন্ধ্যা মাথা ধরার যন্ত্রণায় ছটফট করেন। শিবু এবং অসিত আসতে বললেন, এসব কি কাণ্ড ভাই, তোমরা করছো কি? অসিত একটু বিরক্ত হয়, বলে, করতে তো আপনারাও পারেন, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? সবটা আমার উপর চাপিয়ে দেন কেন? শিবু একটু হেসে চুপি চুপি বলে, ভয় পাবেন না জামাইবাবু, যতটা গর্জায় ততটা বর্ষায় না। যে বিষ খায় সে বলে কয়ে বিজ্ঞাপন করে খায় না, ওটা এক রকমের তাগাদা। কিন্তু বিষ খেতে না পাক, ইদানিং খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছে যে, অল্প 2টি ভাত ছাড়া কিছুই খেতে চায় না। মাছ নয়, দুধ নয়, মাখন নয়। বলে, কি হবে, দেহ ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু ঠিক খাচ্ছি আমি, বেশি খেয়ে লাভ কি? এ দেহকে যত্ন করবার কোনো প্রয়োজন আছে কি? ফলে চেহারা আরো অনেক খারাপ হয়ে যায়। লোকের পছন্দ করবার সম্ভাবনাও সুদূর পরাহত হয়। অসিত ভয় পেয়ে টনিক আনে। সে টনিক অঞ্জনা মাকে দেখিয়েই নর্দমায় ফেলে দেয়। বলে, আত্মতা পা, তাই সেটা করব না। তা বলে বেশি করে বেঁচে থেকে থেকে বেঁচে থাকার লজ্জাটা আরো বেশি দিন ভোগ করতে হবে, এমন কোনো আইন আছে কি? এই যখন অবস্থা, বাড়ি শুদ্ধ লোক যখন বিচলিত উদ্বিগ্ন, তখন হঠাৎ একটু আশার আলো দেখা দেয়। শিবুরি এক দূর সম্পর্কের মামা দেখতে এলেন তার ছেলের জন্য। লেখাপড়া জানা মেয়ের ওপর তিনি হাড়ে চটা। তিনি চান গৃহস্থ ঘরের কাজকর্ম জানা মেয়ে। অঞ্জনার হাতখানা নিজের হাতে নেড়ে চেড়ে বললেন, না, তুমি কাজকর্ম করো মা, করো বলেই মনে হচ্ছে। কলকাতা ভবানীপুরে যে মেয়েই দেখতে যায় বলে, হ্যাঁ সংসারের কাজকর্ম রান্না বাড়া সব ওই তো করে। বাবা, আমি হলুম গে 7 হাটের কানা করি, আমার সঙ্গে চালাকি? হাতখানা দেখলেই বুঝতে পারি তুলতুল করছে হাত। কাজের হাত কখনো অমনি হয়? না অসিত বাবু, মোটের উপর আমার খুব অপছন্দ নয়। রূপ নিয়ে কি আর ধুয়ে খাবো? আর এই যে দেখছেন আজকালকার মেয়ে, রূপ এদের কদিনই বা থাকে। কাজকর্ম করলেও তো বুধু একদিন শরীর থাকতো। পড়ে পড়ে চোখ কানা, এই পুরো পুরো পরকলা, আর দেহগুলি মা লক্ষ্মীদের এক একটি রোগের ডিপো। আমি মশাই এমন গেরস্থ ঘরের মেয়েই পছন্দ করি।
এরা উল্লসিত হলেন, আর হবারই কথা। কিন্তু দেখা গেল ইংরেজিতে যাকে বলে মালিককে বাদ দিয়ে শুয়োর গোনা, এরা তাই করে বসে আছেন। মামা গেরস্ত ঘরের মেয়ে তো পছন্দ করেনি, সেই সঙ্গে আরও একটি জিনিস পছন্দ করেন, সেটি হচ্ছে কিঞ্চিত টাকা। অসিতকে বাটিনে ঘুরিয়ে প্রচুর রসগোল্লা সিঙ্গাড়া খাইয়ে যে ফর্দটি মামা হাতে দিলেন তার নির্গলিত মূল্য হচ্ছে প্রায় 10,000 টাকা। হেসে বললেন, আমি হলাম গিয়ে সে খেলে মানুষ, ওসব চক্ষু লজ্জা আমার নেই বাবা। ছেলে মানুষ করেছি বিস্তর খরচ করে, তার সিকিও ঘুরে এসে আমার সিন্ধুকে উঠবে না। এই যে বিয়ে দিচ্ছি, যদি গিন্নির সঙ্গে বনিবনা না হয়, ভিন্ন হয়, সে তো একরকম তো ভালো। আর যদি পিতৃভক্ত পুত্রের মতো বাড়িতেই টিকে থাকেন, তো মাস মাস উল্টে আমাকেই তো গুঁজতে হবে। আলাদা হলে ধার করে হোক টিউশনি করে হোক টাকা ঠিক বেরুবে, কিন্তু বাপের সংসারে থাকলে মাইনে রাত দেখেরও বেশি গিয়ে ঢুকবে জমার ঘরে। দয়া করে যা দেবেন তাতে ওদের ছেলে মেয়েদের দুধ কিনতেই আমার প্রাণ আনতে হবে। না বাবা না, বিয়ের খরচ ঘর থেকে করব না, এছাড়াও 2,000 টাকা আমার ঘরে ওঠা চাই। বলা বাহুল্য, অসিত মাথায় হাত দিয়ে পড়ল। তার সঙ্গতি ধার দেনা করেও 1,000 বেশি নয়, আরও বড়জোর 1,000 টাকা সে ধার করতে পারে, তাও ভয়াবহ রকমের চড়া সুদ দিতে হবে তার জন্য। কিন্তু তবুও তো অর্ধেকের বেশি হয় না। পারিবারিক কমিটি বসল, কিন্তু সকলেরই মুখ শুকনো। মা খালি নিঃশব্দে চোখের জল ফেলেন। অবশেষে শিবু বলে, বাবাকে দিয়ে একটু বলাতে পারলে হতো, কিন্তু বাবা কি বলবেন? ওই 2,000 টাকা বাবার কাছেই দেনা করেছেন মামা, সেই দেনা শোধ করবার জন্যই চাইছেন, বাধ্যবাধকতা আছে খানিকটা। মজ্জমান ব্যক্তি চিনুকে অবলম্বন করে, এ তো একটা গোটা মানুষ। মা সাগ্রহে বললেন, তাই তুই একবার বলে দেখ না খোকা, না হয় আজ সন্ধেবেলা একবার ঠাকুরপুকে আসতে বল না, আমি বলে দেখি। অসিত যথারীতি মার অনুরোধ জানিয়ে এলো। অপূর্ববাবুও ছুটির পর বাড়ি না ঢুকে সোজা এ বাড়িতে এলেন। বউ ঠাকুরন, আমাকে ডেকে পাঠিয়েছেন? না, মানে ঠিক ডেকে পাঠানো নয়, তবে কি না আপনাদের ভরসাতেই তো আমার আর কে আছে বলুন, ইত্যাদি নানা রকম ভূমিকা করে মা কথাটা পারলেন। কিন্তু সব শুনে গম্ভীরভাবে মাথা নাড়লেন অপূর্ববাবু। মাফ করবেন বৌঠান, এর চেয়ে আকাশ থেকে চাঁদ পেড়ে আনতে বললেও না হয় চেষ্টা করে দেখতুম। ওকে টাকা কমানোর কথা বলতে যাওয়া আর দেওয়ালকে তামাক খেতে বলা সে একই ব্যাপার। পিশাচ পিশাচ, অর্থপিশাচ একেবারে। মা খানিকটা চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। অপূর্ববাবুও উঠছিলেন। অসিত চায়ের কথা বলে বসালো। অপূর্ববাবু লোকটি খুব ফুর্তিবাজ, সম্পর্ক বুঝে রেখে ডেকে কথা বলেন না, ছেলেদের সামনেই আদি রসাশ্রিত তামাশা করতেও বাধে না। তাই একটু পরে অননা যখন চা জলখাবার নিয়ে ঢুকল, বলে ফেললেন, এগো মা লক্ষ্মী, আজকাল তো সবাই দেখছি ভাবসাব করে বিয়ে করে, তুমি একটা তেমন কাউকে পাকড়াও করতে পারলে না। আজকালকার ছেলে জেদ ধরলেই হলো, আমি অমুককে ছাড়া বিয়ে করব না, ব্যাস বাপ মা জব্দ। তোমরা মাঝে কি আধুনিকা তা তো বুঝি না। অপমানেও লজ্জায় অঞ্জনার চোখ মুখ আগুনের মতো রাঙা হয়ে উঠল, কিন্তু সে কোনো কথা বললেন না, বরং হেঁটো হেঁট প্রণাম করে বললে, এবার থেকে আপনার পরামর্শ মতোই কাজ করবার চেষ্টা করব কাকাবাবু। পরের দিন কি একটা ছুটি ছিল, বিকেলে শিবু এসেছে এদের বাড়ি। অঞ্জনা ওকে ওরই মধ্যে একটু নিভৃতে ডেকে বললে, শিবুদা,
শিবুদা, তুমি তো আমাকে ভালোবাসো? কেন বল দেখি? সবিষয় প্রশ্ন করে শিবু। বলছি, জবাব দাও আগে। মানে বাসি। তবে ধর ইয়ের মতো যথেষ্ট না, অর্থাৎ বিয়ে করবার মতো নয়, এই তো? অঞ্জনা বেশ শান্ত কণ্ঠেই প্রশ্ন করে। হ্যাঁ, এই আর কি, মানে নট দ্যাট টাইপ অফ লাভ। খুশি এবং নিশ্চিন্ত হয়ে বলে শিবু। বিয়ে করা ছাড়া আর যা অনুরোধ করবো রাখবে শিবুদা? নিশ্চয় নিশ্চয়। কথা দিচ্ছ? ওয়ার্ড অফ অনার। অঞ্জনা গলাটা আরো নামিয়ে আনে। শোনো তবে, বেশ মন দিয়ে শোনো। চুপি চুপি দুজনে অনেকক্ষণ ধরে পরামর্শ করে। এর দিন 3-4 পরে উদ্ভ্রান্তের মতো অপূর্ববাবু এসে হাজির হলেন। তার সে হাসি খুশি ভাব এবং দৃষ্টির কৌতুক কোথায় চলে গিয়েছে? তার জায়গায় এখন ললাটে ভ্রুকুটি এবং নয়নে বোধ করি বন্যি। ওকে ওভাবে আসে দেখে অসিত তো অবাক। কি ব্যাপার কাকাবাবু, কারোর অসুখ বিসুখ? কি ব্যাপার? কি ব্যাপার তার কি কিছু বুঝছো না? নাকি ন্যাকা না সাজলে মজা দেখাটা কমপ্লিট হয় না? বলি বাবাজি, কি অনিষ্ট তোমাদের করেছিলুম যে আমার এত বড় সর্বনাশটা করতে যাচ্ছ? অসিত আরো অবাক হয়ে যায়। কি বলছেন কাকাবাবু? আমি তো কিছুই। মুখ ভেঙছে অপূর্ববাবু বললেন। কি বলছেন কাকাবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাজা মাছটি উল্টে খেতেও জানো না, না? বিশ্বাস করে ছেলেটাকে ছেড়ে দিয়েছিলাম তোমাদের বাড়িতে, তারই বুঝি এই প্রতিদান তোমরা দিলে? অসিত হাত জোড় করে ব্যাকুলভাবে বললে। আমি সত্যিই বলছি কাকাবাবু, যে দিব্যি করতে বলবেন করব। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এইবার অপূর্ববাবু একটু প্রকৃতিস্থ হলেন। ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে বললেন। কি আর বুঝবে বাবা, ওই যে আমার জ্যৈষ্ঠ পুত্রটি, সঙ্গে বাতি দেবেন আমার পুত্ররত্ন, কাল গিয়ে তার গর্ভধারিণীকে বলেছেন তোমার বোনটিকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। আর শুধু তাই নয়, বিয়ে যদি নাই দিই তো তিনি নিজেই বিয়ে করে পৃথক হয়ে যাবেন। অসিত স্তম্ভিত। এরকম কোনো ইঙ্গিত তো সে পায়নি অঞ্জনার আচরণে। খানিক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে বললে সে, না না, কি বলছেন? সে বোধহয় তামাশা করেছে। তামাশা? এসব কথা নিয়ে কেউ গুরুজনদের সঙ্গে তামাশা করে নাকি? ঝকমারি হয়েছিল তাকে এ বাড়িতে মিশতে দেওয়া। ধাড়ি আইবুড়ো মেয়ে যেখানে। কি বলবো, আমারও ভীমরতি একটু অন্যরকম মনে হয়েছিল মেয়েটাকে, তাই। সমান সমান, সব সমান। তারপর কণ্ঠস্বর আরো করুণ করে বলেন। কি ব্যাপার বোঝো দেখি বাবা অসিত, উধারে আমার কথা দেওয়া আছে অফিসের এক বন্ধুকে, 5,000 টাকা নগদ দেবে বলে প্রস্তুত সে। ওই টাকাটা হলে আমি স্মৃতির বাড়িটা শেষ করতে পারি। 3 ছেলের 3খানা বাড়ি করে রেখে যাব, এই আমার ইচ্ছে। নইলে এরপর মরবি তো তোরাই কাটাকাটি করে। বাড়ি কি আর আমি সঙ্গে নিয়ে যাব রে? তা দেখো, দেখো দেখি, দেখো দেখি বাবা, কি দুর্বুদ্ধি। কিন্তু অসিত কিছু উত্তর দেবার আগে অঞ্জনা ঢুকলো এক পেয়ালা চা নিয়ে। অপূর্ববাবু এবার নাটকীয় ভঙ্গিতে হাত জোড় করে বললেন, দোহাই মা জননী, এত বড় সর্বনাশটা আমার করিস নি মা, ছেলেটাকে ছেড়ে দে মা। অঞ্জনা বিস্মিত হলো না, সে ভানও করলে না, বরং বেশ প্রশান্ত কণ্ঠে বললে, কেন কেন কাকাবাবু? আমি তো আপনার পরামর্শ মতোই। তাছাড়া আপনার তো আর কোনো অজাত কুজাত নই, আপনাদেরই পাল্টি ঘর। আমি বড্ড বেইজ্জত হয়ে যাব মা। তাছাড়া অতগুলো টাকা, বুঝিস না মা? না,
বেশ দৃঢ় কণ্ঠে ঘাড় নাড়ে অঞ্জনা। আর একটা কোথাও সিন না হলে এটা আমি হাতছাড়া করতে পারবো না। সোজা কথা, দেখছেন তো আমার জন্য এরা কিরকম বিপদে পড়েছেন। কিন্তু কোথাও যদি একটা ঠিক করে দিই তাহলে ছাড়বি তো মা? অপূর্ববাবু সাগ্রহে উঠে দাঁড়ান। আমি এখনই যাচ্ছি সেই সম্বন্ধীর কাছে। শুনবে না মানে? আমার কথা না শুনে সে যাবে কোথায়? তার ঘাড় শুনবে। টিকি পর্যন্ত বাঁধা না আমার কাছে। একেবারে দিন ঠিক করে ফিরবো বাবা অসিত। কিন্তু তাহলে তাহলে ছেলেকে কি রাজি করাতে পারবো? আমার যেন একটু হতাশা তার কণ্ঠে। অসিতের অপেক্ষা না করে অঞ্জনা উত্তর দিলে, সেরকম কোনো ভরসা পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। অপূর্ববাবু আর এক মুহূর্ত বিলম্ব না করে ঝড়ের বেগেই বেরিয়ে গেলেন। এমনকি চা খাবার কথাও তার মনে পড়ল না।